রানু সেন, তুমি যেখানেই থাকো পুলিশ ক্যাম্পের সামনে এসো। হ্যালো হ্যালো, কুন্তল যেখানে যাবে দেখা তো মাইক আছে, কুন্তল কেটে দেখা যাবে কুন্তল। নমস্কার বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল ক্যাবে করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে চলেছি। এখন যাব এই পচা গরমে ক্ষীরগ্রামে মা জোগাড়দার কাছে। এখন আমরা ক্ষীরগ্রাম কেন যাব এই গরমে? কারণ বৈশাখ মাসের সংক্রান্তির দিনেই একমাত্র মায়ের দর্শন হয়। মা তার ক্ষীরদিঘির মন্দির থেকে বেরিয়ে উত্থান মঞ্চে এসে বসেন, সেইটা সারাদিন থাকেন মা ওখানে। সেই পুণ্য দর্শনের উদ্দেশ্যে আমি এবং বিধান ও আমার আরো কিছু পরিচিত সবাই মিলে আমরা যাচ্ছি আজকে ক্ষীরগ্রামে মা জোগাড়দার মন্দিরে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া ব্রিজে। আমরা সকাল 8টার কাটোয়া লোকাল ধরে কাটোয়া যাব এবং সেখান থেকে দেখি কিভাবে কোনো কিছু ব্যবস্থা করে তারপর ক্ষীরগ্রাম পৌঁছাবো। এই ক্ষীরগ্রামে আপনারা দুভাবে পৌঁছাতে পারেন। এক হচ্ছে হাওড়ার থেকে বা শিয়ালদা থেকে বর্ধমানে যে কোনো ট্রেনে বর্ধমান পৌঁছে বর্ধমান থেকে আবার কাটোয়ার ট্রেনে উঠে আপনারা কৈচর স্টেশনে নামতে পারেন। আমি ওইভাবে গেলাম না এবং এখন আমরা যাচ্ছি কাটোয়ায়। সেখান থেকে কোনো গাড়ি বা বাসে করে আমরা যাব। এই আমরা ট্রেনে এসে বসলাম, খুব আনন্দ হচ্ছে মনে, একটু হাঁপিয়েও গেছি, কিন্তু মায়ের কাছে যাওয়ার যে আনন্দ, এই আনন্দের কোনো তুলনা হয় না। এই আনন্দ কাছের সমস্ত কিছুই ফিকে। আমরা যারা ছেলেবেলার থেকে একটু গুরু দীক্ষা, সাধন ভজন, পুজো পাঠ, সেবা শান্তির মধ্যে দিয়ে জীবনযাপন করি, একমাত্র আমরাই জানি যে কোনো সময় কোনো জায়গায় দেবীকে দর্শন করতে যাওয়ার মধ্যে কিরকম পরিমাণের মানসিক শান্তি আছে। সত্যি মায়ের উপমা মা যেন নিজেই। আজ আমরা মায়ের কাছে তাই ছুটে চলেছি। এই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহের মধ্যেও আমরা বেশ আনন্দে চলেছি। পথে যেতে যেতে একটু ক্লান্তিতে শরীর অবশ হয়ে এসেছিল। আমার দুষ্টু বিধানটা সেই ফাঁকে আবার ভিডিও করে নিয়েছে। আমরা যারা নবদ্বীপ, মায়াপুর মাঝে মাঝে যাই, কাটোয়া লোকালে উঠি, আমরা জানি যে এই মিষ্টিটির স্বাদ কত। এই ভদ্রলোক এখন মোহনভোগ নিয়ে আমাদের সামনে এসেছেন। তো লোভ সামলে রাখতে না পেরে অবশিষ্ট যেটুকু মোহনভোগ ছিল সেটুকু নিয়ে আমরা সবাই মিলে সাবার করে দিই। ট্রেনে পথ চলতে এই আনন্দগুলোই তো সঙ্গী আমাদের। দেখুন বাইরের কি সুন্দর দৃশ্য, সবুজের সমাহার। সত্যি অবশেষে আমরা এসে পৌঁছালাম কাটোয়া জংশন স্টেশনে। এখনো ট্রেন ঢোকেনি, আমরা ঢুকলে পৌঁছালাম। এখান থেকেও আমাদের অনেকটা জার্নি করতে হবে, দেখা যাক কিভাবে করা যায়। দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন ধীরে ধীরে কাটোয়া স্টেশনের দিকে এগিয়ে চলেছে। এখন আমরা কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি। খুব মনের মধ্যে আনন্দ হচ্ছে, খুবই আনন্দ। এই আনন্দ বলে বোঝানোর কিছু নেই। আমার জীবনের একটা অধ্যায় যেন পূর্ণ হতে চলেছে। আমার জীবনের যে একটা বিশেষ অধ্যায় আজ পূর্ণ হতে চলেছে। বহু ছেলেবেলা থেকেই অনেক বইতে, অনেক পুস্তকে মা জোগাড়দার কাহিনী পড়েছিলাম। আজ সেই কাহিনী চোখের সামনে প্রত্যক্ষ করতে পারবো, চোখের সামনে দেখতে পারবো সেই মূর্তিময় ইতিহাসকে। সেটার জন্যেই মনটা বড়ই আকুলি বিকুলি হয়ে রয়েছে, বড়ই ব্যাকুল লাগছে মায়ের জন্যে, যে কখন গিয়ে আমরা ক্ষীরগ্রামে পৌঁছাবো, কেমন হবে সেখানকার পরিবেশ। আগে কোনোদিনই আমার ক্ষীরগ্রামে জোগাড়দার দর্শনে যাওয়া হয়নি। আসলে মাই নিয়ে যাননি। আসলে ভগবানের জায়গায় ভগবান না টানলে কোনোদিন যাওয়া যায় না। মায়ের জায়গায় তো না, একেবারেই মায়ের জায়গায় মায়ের ইচ্ছে ছাড়া বোধহয় পৌঁছানো যায়ই না। তো দেখুন এই ট্রেন কাটোয়া স্টেশনে ঢুকলো। কত সুন্দর ঝকঝকে তকতকে কাটোয়া স্টেশন। এই কাটোয়া স্টেশনে মোটামুটি 6খানা স্টেশন আছে। হ্যাঁ, আর সাবওয়ে নেই, উপরে ওই ওভারব্রিজ আছে এবং ইলেকট্রিক এসকেলেটারও আছে। কিন্তু এসকেলেটারগুলো দুঃখের বিষয়, আমি যখন এসেছিলাম চলে না। কখন চলে আমি বলতে পারবো না।
তাই আমরা এই গরমের মধ্যে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি বাইরের দিকে, যেখান থেকে বাস, টোটো, অটো এই সমস্ত পাওয়া যাবে। সেখান থেকে মন্দিরের উদ্দেশ্যে তো যেতে হবে। চলার ফাঁকে একটু দুজনে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। এখন দেখুন সিঁড়ি চলে একটু হাঁপিয়ে গেছি। চলার নাম জীবন, চলার কোনো শেষ নেই, তাই আমরা চলতেই আছি। আমাদের ট্রেনটা ঢুকেছিল 4 নম্বর স্টেশনে, সেখান থেকে আমরা 1 নম্বর স্টেশনে এলাম। 1 নম্বর থেকে এসে এবার স্টেশনের বাইরের দিকে বেরোতেই আমাদের চোখে পড়লো অনেকগুলো রিক্সা দাঁড়িয়ে আছে। তো রিক্সাওয়ালাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখান থেকে কোনো টোটো বা অটো পাওয়া যায় না। টোটো, অটো বা প্রাইভেট গাড়ি স্ট্যান্ডে আমাদেরকে যেতে হবে, তার জন্য রিক্সায় যেতে হবে। আমি জানি না ওখানে লোকাল লোকদের থেকে ওরা কত করে ভাড়া নেয়। আমাদের থেকে পার পার্সন 20 টাকা করে নিল শুধু বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। আমাদের কলকাতাতেও বোধহয় এত কম ডিস্টেন্সের এত ভাড়া হয় না। যাই হোক, মায়ের কাছে যাওয়ার আনন্দে আমরা আর কারোর সাথে অযথা তর্ক ঝগড়া বা দরাদরি দর কষাকষি কিছুই করিনি। দেখুন এখানে কি সুন্দর টাটকা টাটকা সবজির বাজার বসেছে। আমরা যারা প্রত্যেকে বাজার করে খাই, নিত্য প্রয়োজনীয় জিনিস নিজের হাতে কিনে আনি, তারাই বলতে পারবো এই টাটকা বাজার দেখলে কিরকম মনের ভেতরটা হয়। মনে হচ্ছে প্রায় অনেক কিছুই এখান থেকে কিনে নিয়ে আসি এবং নিজের হাতে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে সেই প্রসাদ একটু গ্রহণ করি। কিন্তু অত দূর থেকে অত ভারী ব্যাগ কে বয়ে আনবে, এইসব বিভিন্ন চিন্তায়। আর এখন তো মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, এই সমস্ত বোঝা নেব না বলে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম বাস স্ট্যান্ডের দিকে। যাই হোক, ধীমি গতিতে রিক্সা এগোচ্ছে, আমরাও রিক্সায় বসে গলদঘর্ম অবস্থা আমাদের। তবুও মনের মধ্যে একটা আনন্দ, মায়ের কাছে যাব। এখন লেভেল ক্রসিং পড়েছিল, সেই লেভেল ক্রসিং খুলে গেল। লেভেল ক্রসিং খুলতে আমরা ধীরে ধীরে চলেছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ক্ষীরগ্রামে যোগারদামা 51 শক্তিপীঠের এক পীঠ। মায়ের এখানে ডান পায়ের বুড়ো আঙ্গুল অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্টি পতিত হয়। এখানে মায়ের ভৈরবের নাম ক্ষীরকণ্টক আর মায়ের নাম হচ্ছে যোগারদা। এটা হচ্ছে মুন্ডমালা তন্ত্র, পীঠ নির্ণয় তন্ত্র, এইসব তন্ত্রে এই যে 51 শক্তিপীঠের বর্ণনা আছে, সে 51 শক্তিপীঠের মধ্যে এটি অন্যতম। কিন্তু এছাড়াও মা যোগারদাকে ঘিরে আরো অনেক পৌরাণিক কাহিনী আছে। সেই পৌরাণিক কাহিনীগুলোই মন্দিরে যেতে যেতে আপনাদেরকে বলবো। দেখুন আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, কিন্তু বাস স্ট্যান্ডের ভেতরে আমরা যাইনি। বাইরেই দেখতে পেলাম যে অনেক প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে আছে। তো সবাই বলল যে এই গরমে বাসে না উঠে একটা গাড়ি করা হোক, যা পয়সা নেবে সবাই মিলে দিয়ে আমরা গাড়ি করে আরামে মায়ের মন্দিরের উদ্দেশ্যে চলে যাব। তো এই ভদ্রলোকটি একটু কথাবার্তা ভীষণ রূঢ়, এনার সাথে দর কষাকষি বেশ হলো, কিন্তু ইনি ভালোভাবে ঠিক করলেন না। তা এখন অন্য একজন ড্রাইভারকে আমরা ঠিক করলাম, তিনি ভীষণ ভালো মিষ্টভাষী, তার গাড়িতে উঠেই আমরা বসলাম। এই সকলে আমরা বসে রয়েছি। বসে এবার ড্রাইভার বাবু আসবেন আমাদেরকে মন্দিরের উদ্দেশ্যে নিয়ে চলেছি ক্ষীরগ্রামে। আজ বৈশাখ মাসের সংক্রান্তি, মায়ের দর্শনে যাচ্ছি। সকলে আমাদের সঙ্গে চলুন, মায়ের কিছু অলৌকিক লীলা আপনাদের দেখাবো এবং মায়ের নিত্য নিবাস যেখানে, সেই জায়গায় বছরে একদিনই মা জলের থেকে উঠে এসে গ্রহণ করেন, সেই জায়গায় আমরা এখন চলেছি। অবশেষে গাড়ি স্টার্ট দিল। জয় মা যোগারদা বলে আমরা রওনা হলাম সেই রহস্যময়ী মা যোগারদার দর্শনের উদ্দেশ্যে। কাটোয়া শহর থেকে মায়ের মন্দিরের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, ড্রাইভার আমাকে যা বলল, কিন্তু গুগল ম্যাপ আমাদেরকে দেখালো 27 কিলোমিটার। যাই হোক, তো গুগলের কথাটাই সত্য হবে। তো যাওয়ার পথে অনেক কিছু দেখতে পেলাম, অনেক সুন্দর রাস্তা, নদ নদী, শ্রী চৈতন্য মহাপ্রভুর 2জন পরিকরের শ্রীপাঠও দর্শন হলো আমাদের। কিন্তু আজ যেহেতু মায়ের উদ্দেশ্যেই বেরোনো, তাই আর শ্রীপাঠের দিকে না গিয়ে আমরা সোজা মায়ের কাছেই গেলাম। তো দেখতে পাচ্ছেন আমরা পথ পেরিয়ে মায়ের উদ্দেশ্যে যাচ্ছি।
এই ক্ষীর গ্রামে মা যোগাদ্দাকে ঘিরে অনেক অলৌকিক এবং পৌরাণিক কাহিনী না প্রচলিত আছে। ছোটবেলা থেকে আমরা ওগুলোই বইতে পড়েছি। যেমন হনুমানজি মাকে মাথায় করে এনে এখানে প্রতিষ্ঠা করেছেন তা সেই ত্রেতা যুগে। তারপরে দাপর পেরিয়ে যখন এই নিদারুণ কলিকাল আরম্ভ হলো, তখন কোন একজন হরিদত্ত নামের রাজা, সেই রাজাকে মা প্রথম স্বপ্নাদেশ দেন তার পুজো করার জন্য, এবং রাজার কাছে মা প্রতিজ্ঞা করান রাজাকে যে প্রত্যেক দিন তার একটি করে নরবলি চাই। এর একটা বিখ্যাত পয়ার ছন্দ আছে যা আমি পড়েছিলাম। কত নিদ্রা যাও রাজা হয়ে অচেতন, কৈলাস ছাড়িয়া আইলাম তোমার ভবন, তোমারে সন্তুষ্ট আমি দেবী ভদ্রকালী, মোর পূজা করো নিত্য দিয়া নরবলি। তখন রাজা কি আর করবে, নিজের 7 ছেলেকে 7 দিন বলি দিয়ে তারপর গ্রামের লোকের ঘরে ঘরে পালা করে দিলেন। এইবার এলো গ্রামের লোকের মধ্যে সবার ঘরের যখন পালা শেষ হয়ে গেল, তো মন্দিরের পুরোহিতের পালা হলো। পুরোহিতজির একটি মাত্র সন্তান ছিল। বংশের কুলপ্রদীপ নিভে যাওয়ার ভয় রাত্রিবেলা স্ত্রী পুত্র সহযোগে মা যোগাদ্দাকে প্রণাম করে সে তখন ক্ষীরগ্রাম থেকে পালাতে আরম্ভ করলো। ধীরে ধীরে সে ক্ষীরদিঘির পূর্ব পার থেকে যখন পশ্চিম পারে গেল, দেখলো এক বয়োবৃদ্ধা সেখানে বসে আছে। সে বৃদ্ধা বলল, বাবা তুমি কোথায় যাচ্ছ? তখন ব্রাহ্মণ বলল, বুড়িমা, এই ক্ষীর গ্রামে যোগাদ্দা নামের এক রাক্ষসী এসেছে। সে রোজ একটা করে নরবলি খায়। কালকে আমার ছেলেকে খাবে, যাতে সে আমার ছেলেকে না খেতে পারে, তাই এই গ্রাম ছেড়ে পালাচ্ছি। তখন ব্রাহ্মণের সেই কথা শুনে বুড়ি বলে উঠল, যার ভয় পালাও তুমি, সেই মা যোগাদ্দা আমি। অর্থাৎ মা যোগাদ্দাই বুড়ি রূপে এসছেন। তখন ব্রাহ্মণ তার চরণ ধরে বলল, মা আমার খুব ভুল হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করো, কিন্তু আমার ছেলের প্রাণ চলে গেলে আমি যে অন্ধ হয়ে যাব মা, আমি কি নিয়ে বাঁচবো? তখন মায়ের মনে খুব দয়া হলো। তখন মা বললেন যে ঠিক আছে, আজ থেকে আমি আর নরবলি খাবো না, তুমি আমাকে ক্ষীরদিঘির জলে নিমজ্জিত করে রাখো, সারা বছর আমি ক্ষীরদিঘির জলেই থাকবো, আর যতজনকে আমি এতদিন অবধি বলিদানে গ্রহণ করেছি আমি সবার প্রাণ ফিরিয়ে দিলাম। এরকম প্রচলিত কাহিনী আছে ক্ষীরগ্রামকে ঘিরে। এবং ক্ষীরগ্রামের লোকেরাই সারা বৈশাখ মাস অদ্ভুত কিছু নিয়ম পালে, যেমন তারা সলতে পাকায় না, মাথায় ছাতা দেয় না, পায়ে জুতো পরে না, ঠিক আছে, নানান রকম নিয়ম কানুন, ধানে মারাই দেয় না, এই সমস্ত করে না তারা। তারপর সংক্রান্তির দিন এই দিন মহিষ, ছাগ, মহিষ, মেষ বলিদান করতে করতে তারপরে মায়ের পুজো সুসম্পন্ন করে। দেখুন, আমরা কথা বলতে বলতে কৈচর পৌঁছে গেলাম। কৈচর থেকে মায়ের মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখলাম অনেক গাড়ি যাচ্ছে, অনেক গাড়ি আসছে এবং বেশ ভিড়। একটা জায়গায় এসে আমরা এখন পৌঁছালাম, এখানে মা যোগাদ্দা মন্দিরের প্রবেশদ্বার। ভালো করে আপনারা দেখুন, কিন্তু সামনে প্রচুর ভিড়, প্রচুর গাড়ি, সামনে প্রায় যাওয়াই যাচ্ছে না। এবং পশ্চিমবঙ্গ পুলিশ এখানে ব্যারিকেড বসিয়ে রেখেছে, অর্থাৎ কোনো বড় গাড়ি, টোটো, অটো কিছুই ভেতরে ঢুকতে দেবে না। পদব্রজে পায়ে হেঁটে মায়ের কাছে যেতে হবে। ভাবুন, এই গরমে আমরা সেখানে পুলিশের সাথে কথা বলে শুনলাম যে ওইখান থেকে মন্দিরের দূরত্ব 1.5 কিলোমিটার। কিছুটা এগিয়ে গিয়ে আরেকটা রাস্তা আছে, সেইখান থেকে নাকি মায়ের মন্দির মাত্র 300 মিটার। তো ড্রাইভারকে রিকোয়েস্ট করাতে ড্রাইভার আমাদের নিয়ে যাচ্ছে সেই রাস্তার দিকে। দেখুন চারিদিকে কত গাড়ি জমে গেছে, অর্থাৎ কত লোক সকাল থেকে মায়ের কাছে চলে এসছে। মনে হচ্ছে আমরাই সবার শেষে পৌঁছালাম। মন আর মানছে না, কখন যে মাকে দেখব, কখন যে সেই মূর্তিময় ইতিহাসকে প্রত্যক্ষ করব, সে বোঝার মনের কথা আর কি বা বলবো বলুন আপনাদের। দেখুন কি সুন্দর ক্ষীরগ্রামের শোভা। আমরা চলেছি সেই জায়গার উদ্দেশ্যে। কত সুন্দর এই গ্রামটা, একদম এঁকে রাখার মতন। অবশেষে ড্রাইভার এসে আমাদেরকে এই রাস্তার মুখটায় নামিয়ে দিল এবং এখানেও আমি লোকাল কিছু পুলিশকে, সিভিক ভলেন্টিয়ারদের জিজ্ঞেস করলাম। দেখুন এরা এখানে গরমের জন্য জলের প্যাকেট বিলি করছে, নিয়ে বললে এই রাস্তা দিয়ে চলে যান, এই রাস্তা দিয়ে বেশ কিছুটা মন্দির কাছে। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মা যোগাদ্দা মায়ের কাছে। জিজ্ঞেস করলাম তো বললো যে এটা কাছে হবে।
দেখি, হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা চলুন সাথে। সত্যি ক্ষীরগ্রামকে যেরকম ভেবেছিলাম বাস্তবিক তার থেকেও অনেক বেশি সুন্দর। একেবারে প্রকৃত বাংলার গ্রাম বলতে যা বোঝায় ক্ষীরগ্রাম সেই রকম সুন্দর। দেখুন, আহা কি সুন্দর বাড়ি ঘর দোর, কি সুন্দর রাস্তা, আমরা প্রকৃতির মধ্যে দিয়ে যেন হেঁটে চলেছি। হ্যাঁ, বর্তমানে অনেকটাই আধুনিকতার ছোঁয়া লেগেছে এই গ্রামে, কিন্তু এ বহু পুরনো বর্ধিষ্ণু গ্রাম। দেখুন, মোষ বলি দিয়ে সেই সমস্ত বলির পশুদেরকে নিয়ে আসছে। এর মধ্যে মেষ আছে, মোষ আছে, ছাগ আছে, বিভিন্ন পশুর বলিদানের পর তাদেরকে তারা নিয়ে চলে যাচ্ছে। দেখুন কি সুন্দর আলপনা দেওয়া গ্রামের বাড়ির দেয়াল। সত্যি এরকম বাড়িতে যদি কদিন থাকতে পারতাম মনটা খুশ হয়ে যেত। দেখুন কি সুন্দর ভেতরটা, কি পরিষ্কার উঠোন। কলকাতায় এই দৃশ্য দেখা বিরল। এই চলতে চলতে আমরা মেলা প্রাঙ্গণে চলে এসেছি। এই বাঁদিকে মায়ের বিশ্রাম মন্দির, আর ওইদিকে না এগিয়ে সোজা আমরা উত্থান মঞ্চের দিকে যাচ্ছি। ক্ষীরদিঘির পাড়ে যেখানে মায়ের উত্থান মঞ্চ, বছরে একবার মা উঠে এসে যে মঞ্চে বসে, সেই মঞ্চের দিকে আমরা এগিয়ে চলেছি। মেলার হরেক রকম জিনিস দেখতে দেখতে, গ্রামীণ মেলা যেরকম গ্রামের মেলা হয় আর পাঁচটা সেরকমই মেলা। আমার তো গরমে নাজেহাল অবস্থা, প্রায় 1.5 কিলোমিটার হেঁটে নিয়েছি, মোটেই 300 মিটার রাস্তা না। এই বলতে বলতে ওই দেখুন মায়ের উত্থান মঞ্চের সামনে পৌঁছে গেলাম। পৌঁছাতে সকলের মনে হলো কিছু মিষ্টি মন্ডা নিয়ে, ফুল মালা নিয়ে মায়ের উদ্দেশ্যে আমরা যাব। প্রচুর ভিড়, কয়েক হাজার মানুষের ভিড়। ভেতরে মা বিরাজ করছে, দেখা যাচ্ছে না ভালোভাবে। আমরা এখানে ডালা সংগ্রহ করছি, ডালা ফালা নিয়ে যাব। এখানে আবার একটা বিশেষ নিয়ম দেখলাম যে ছেলেদের এবং মেয়েদের পুজো দেওয়ার লাইন আলাদা। আমাদেরও কলকাতার দিকে সচরাচর এরকম দেখা যায় না। তো আমরা প্রত্যেকের হাতে ডালা, পদ্ম ফুল এ সমস্ত সংগ্রহ করে নিলাম। নিয়ে এইবার আমরা যাব লাইন খুঁজতে। বিধানকে অনেক আগেই পাঠিয়ে দিয়েছিলাম, এই যে বিধান লাইনে ঢুকে গেছে, আমিও সামনে সামনে যাচ্ছি। খুব ভিড়, আমরা সব লাইন দিয়ে আছি এখানে, মায়ের মন্দিরে যাব। প্রচুর লাইন এবং গরমে ঘেমে একদম স্নান হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, কিছু বলার নেই। মায়ের দর্শন করবো বলে আমরা ছুটে এসেছি কলকাতা থেকে ক্ষীরগ্রামে, এবং এখানে এসে প্রচুর লাইন দিয়েছি। যেমনি গরম, পুরো ঘেমে গেছি। আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন, সবাই লাইন দাঁড়িয়ে আছে। এখানে ছেলেদের লাইন একদিকে আর মেয়েদের লাইন আলাদা। সবাই দূর থেকে এসেছে, কষ্ট করে দাঁড়িয়ে আছে লাইনে গরমের মধ্যে। এখন আমরা লাইন দিতে দিতে মন্দিরের উপর ভাগে উঠলাম। চেষ্টা করব আজকে আপনাদের ক্ষীরগ্রামে মা জোগাড়দার পূর্ণ দর্শন করানোর। দেখুন আমার কিরকম অবস্থা এই গরমে, ভাবলেও মনের মধ্যে খুব কষ্ট হয়, কিন্তু আবার আনন্দ হয় যে মায়ের কাছে এসেছি। এই দেখুন মায়ের এখানে এই ভদ্রলোক শাঁখা সিঁদুর বিক্রি করছে, কারণ মা জোগাড়দার শাখা পরার একটা প্রচলিত কাহিনী আছে। তিনি কোন শাখারির থেকে শাখা চেয়ে পড়েছিলেন, এইরকমই একটি মিথ প্রচলিত আছে এই জোগাড়দা মাকে ঘিরে। বলছি অলৌকিক মিথ প্রচলিত আছে। দেখতে দেখতে আমরা মায়ের মন্দিরে ঢুকলাম। আহা, জগজ্জননী ভুবনেশ্বরী আমপিল্লবাসিনী মা জোগাড়দা, আপনারা সবাই দর্শন করুন। মন্দিরের ভেতর প্রচুর ভিড়, প্রচুর মানুষ পুজো দিচ্ছে, মাকে একবার ছোঁয়ার জন্য আকুল হয়ে রয়েছে। দেখুন মা সকলের নিবেদন কি সুন্দর বসে বসে গ্রহণ করছে। এই গ্রীষ্মে যাতে মায়ের দর্শন দিতে কষ্ট না হয়, ভক্তরাও জল এনে এনে মাকে ঢেলে দিচ্ছে, মাকে শীতল করছে। কারণ মা যদি শীতল হয় তবেই জগতে সবাই আমরা শীতল থাকবো। জয় মা জোগাড়দা। এতক্ষণ ধরে মায়ের কাছে আসা আমাদের সার্থক হলো।
অদ্ভুত সুন্দর দর্শন হলো, নিজের হাতে মায়ের চরণ স্পর্শ করলাম। এবার দর্শন করে বেরিয়ে দেখি, দেখুন কি কাণ্ড, সবাই ক্ষীর দিঘি থেকে জল তুলে এনে এনে মাকে ঢালছে। এটা নাকি এখানকার আঞ্চলিক প্রথা, কারণ মা তো সারা বছর জলের তলায় থাকে, এই গরমে মাকে তুলে এনে যখন বেদিতে বসানো হয়, মা নাকি মুহুর্মুহু ঘেমে যান। তাই মা যাতে কষ্ট না পায়, তাই ভক্তরা এইভাবে দেখুন জল নিয়ে নিয়ে এসে ছুটে ছুটে মায়ের উদ্দেশ্যে মাকে দিয়ে শীতল করে। এই ভাইটি জল নিয়ে আসতে গিয়ে ওখানে পড়ে গেলেন, জলটা নিয়ে যেতে পারলেন না। যাক, আবার পরের বার দেখলাম চেষ্টা করছে তারা প্রত্যেকেই। দেখুন আরেক দল ভক্ত জল এনে ছুটে ছুটে নিয়ে যাচ্ছে মায়ের কাছে ঢালবে বলে। দেখুন এই মায়ের কাছে তারা জল ঢেলে দিল, মা যোগাদ্দাকে শীতল করে দিল। এখন শুনতে পাচ্ছি সবার কাছে যে মহিষ বলিদান হবে, কিন্তু আমাদের বোধহয় মহিষ বলিদান দেখার সময় হবে না, কারণ ঘড়িতে অলরেডি 2:30 বাজে। আমরা তো এখানে থাকবো বলে আসিনি, আবার সুদূর সুদূর পথ কলকাতা আমাদের ফিরতে হবে, এবং এত দূর এসে আমাদের খিদেও প্রচুর পেয়েছে, ক্লান্তিও প্রচুর হয়েছে, এবং এই গরমে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তবে মাকে দর্শন করে যে অনুভূতি হলো, তার কাছে এই সব কিছুই তুচ্ছ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।